আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই মনের মধ্যে একটা ছবি কল্পনা করো। মনে করো আমরা এখন 2015 সালের ডিসেম্বর মাসে রয়েছি। ফ্রান্সের প্যারিস শহরে বিশ্বের 195টিরও বেশি দেশের প্রতিনিধিরা একসাথে বসে আছেন। এত দেশ, এত মানুষের ভাষা, এত মানুষের স্বার্থ, তবু সবাই কিন্তু একটাই লক্ষ্যে এক ছাতার তলে এসে একমত হয়েছিলেন। আর সেটি কি জানো তোমরা? পৃথিবীকে বাঁচাতে হবে। ঠিকই বলছি। সেদিন তারা সবাই মিলে যে চুক্তি স্বাক্ষরিত করেছিল তার নাম হলো আজকের আলোচ্য বিষয়, দ্য প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস চুক্তি। এই চুক্তিটি শুধু একটা কাগজের দলিল ছিল না, এটা ছিল মানব জাতির এখন পর্যন্ত সবচেয়ে বড় সম্মিলিত পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। লক্ষ্য করো, নিচের দুটি তথ্য দেওয়া হয়েছে। গৃহীত হয়েছে কবে? সিওপি 21 সম্মেলনে ডিসেম্বর 2015 খ্রিস্টাব্দে। আর কোন স্ট্যাটাসে? লিগালি বাইন্ডিং, আইনগতভাবে বাধ্যতামূলক করা হচ্ছে কিছু জিনিস। সো আশা করি আজকের আলোচ্য বিষয় তোমরা বুঝতে পেরেছ। সো তোমাদের সবাইকে আমি মানিক মণ্ডল আমাদের এই আজকের পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিট থেকে আমরা আলোচনা করতে চলেছি প্যারিস এগ্রিমেন্ট। প্রথমে আসবো প্যারিস চুক্তির মূল কথাটা, যে মূল কথাটি তিনটি সংখ্যাই বলা যায়। একদম প্রথমে যদি দেখো 195+, মানে 195টিরও বেশি দেশ। এটা শুধু ধনী দেশের চুক্তি নয়, এখানে গরিব দেশরাও ছিল, তাদেরও চুক্তি ছিল। বিশ্বের প্রায় সব দেশই এতে সই করেছে। এটাই এই চুক্তিকে বিশেষ করে তোলে। এর আগে কোনো জলবায়ু চুক্তিতে এত দেশ ছিল না। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 2 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বিষয়টা কি? সো এই যে 1.5 থেকে 2.0 সেন্টিগ্রেড, এই এটাকে বুঝতে গেলে থার্মোমিটারটাকে ভালো করে দেখো। শিল্প যুগের আগে পৃথিবীর তাপমাত্রা যা ছিল তার তুলনায় সর্বোচ্চ 2 ডিগ্রি এবং সম্ভব হলে 1.5 ডিগ্রির মধ্যে উষ্ণতাটাকে যাতে সীমাবদ্ধ রাখা হয় তার কথা ভাবতে হবে। আসলে প্রতি বছর প্রতিনিয়ত এই বিশ্বের তাপমাত্রা কিন্তু বাড়ছে। তো এটাকে 2 ডিগ্রি বা তার থেকে কম 1.5 হলে তো আরো ভালো। তো কেন এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ? বিজ্ঞানীরা বলছেন 2 ডিগ্রির বেশি হলে সমুদ্রের জলরাশি বাড়বে। তার ফলে কি হবে? ঝড়, বন্যা এগুলোও বাড়বে। আর এগুলো বাড়া মানে কোটি কোটি মানুষের বসত বাড়ি, ভিটে বাড়ি সব হারাবে। এবারে থার্ড পয়েন্টে আসো, 55% কথা বলা হচ্ছে। সো এই চুক্তি কার্যকর হওয়ার জন্য শর্ত কি ছিল? বৈশ্বিক মোট যে নির্গমন হচ্ছে, পলিউটেন্ট নির্গমন হচ্ছে, অন্তত পক্ষে 55% দেশগুলোকে অনুমোদন করতে হবে। আর সেটা হয়েছে যে তাই 2016 সালেই চুক্তি কার্যকর হয়ে গেছে এবং এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বজনীন জলবায়ু চুক্তি যেখানে দেশকে তার পলিউটেন্ট কন্ট্রোল করার জন্য বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে 55%-এর নিচে রাখতে হবে। বিশেষ করে উন্নত ও উন্নয়নশীল সব দেশের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়ে এটা করতে হবে। এবার আসো প্যারিস চুক্তির পুরো কাঠামোটাকে দেখতে।
যে পুরো কাঠামোটি 4টি স্তরের উপর দাঁড়িয়ে আছে। এই 4টি স্তর যদি স্পষ্টভাবে না বোঝা হয় তাহলে কিন্তু প্যারিস চুক্তিটি সঠিকভাবে বুঝতে পারবে না। দেখো, প্রথম যেটা রয়েছে তা হচ্ছে মিটিগেশন বা প্রশমন। এটা কি বলা হচ্ছে? যে গ্রিন হাউস গ্যাস যার মাধ্যমে আমাদের যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে, এই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে হবে। লক্ষ্য হলো 2030 সালের মধ্যে বৈশ্বিক নির্গমন প্রায় 45% কমাতে হবে, যাতে 1.5 ডিগ্রির লক্ষ্যটাও একসাথে আমরা অর্জনও করতে পারবো। সো এটা হলো আগুন লাগার মূল কারণটাকে বন্ধ করা, যার কারণেই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাই না? তাই এই যদি তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করা যায়, আর নিয়ন্ত্রণ কারণটা কি? গ্রিন হাউস গ্যাস, তাকে কমানো। দ্বিতীয় যদি আসি তা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। জলবায়ু পরিবর্তন যেটুকু ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের কিন্তু তার সাথে মানাতে হবে। সমুদ্র তীরের বাঁধ মজবুত করতে হবে, খরা সহিষ্ণু ফসল তৈরি করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। তার মানে কি? আগুন লেগে গেছে, আগুন লাগার পর বাড়িটাকে তো রক্ষা করতে হবে। তো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি, যেখানে আমরা ধনী দেশগুলো গরিব দেশগুলোকে অর্থ ও প্রযুক্তি দিয়ে সাহায্য করার কথা জানতে পারি। এবারে কারণ হচ্ছে সবার ক্ষমতা তো নেই। গরিবের ঘরে আগুন লেগে গেলে ধনীদের ঘরের থেকে এগিয়ে আসতে হবে, তাই না? এবারে চতুর্থ যদি আসি, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। প্রতি 5 বছরে একবার করে বৈশ্বিক মূল্যায়ন হবে। এখানে দেখা হবে কে কতটুকু করলো, আর কেউ প্রতিশ্রুতি দিয়ে চুপ মেরে থাকতে যাতে না থাকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবারে চলে আসবো প্যারিস চুক্তি বোঝার সবচেয়ে ভালো উপায়টা কি। এর উপায় হলো আগে চুক্তি, মানে যেটা আগের চুক্তিগুলো ঘটেছিল তার সাথে তুলনা করা। তো দেখো, 1997 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা আমরা অবশ্যই পরবর্তী আমাদের আলোচ্য বিষয়ে আনব। 1997 সালে কিয়োটো প্রোটোকল একটা এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছিল। তো এই চুক্তির সাথে আমাদের এই প্যারিস এগ্রিমেন্টের কোথায় পার্থক্য? তো আমি দেখো বাঁদিকে একটা পিরামিড দিয়েছি। এই পিরামিডের মাধ্যমে দেখাচ্ছি যে কিয়োটো প্রোটোকল কেমন ছিল। ওকে, যেটাকে টপ ডাউন মেথডও বলা হয়ে থাকে, মানে উপর থেকে নিচে নির্দেশ দেওয়া হচ্ছে। সো ইউএন থেকে বলা হলো তোমার দেশ এতটুকু কমাবে। তার মানে কি? লক্ষ্যমাত্রা ছিল কঠোর ও একদম চাপিয়ে দেওয়ার মতো ছিল। আর অংশগ্রহণ এখানে ছিল শুধুমাত্র উন্নত দেশগুলি, ভারত, চীন, এই বড় দেশগুলোকেও সেখানে বাদ দেওয়া হয়েছিল। ফলে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেল, কানাডাও বেরিয়ে গেল। এবার দেখো ডান দিকে, দেখো এই ছকটা, এখানে হচ্ছে প্যারিস মডেল, যেখানে বটম আপ মডেলটাকে ফলো করা হয়েছে। ওকে, এটা টপ ডাউন, এটা বটম আপ। সো প্রতিটি দেশ নিজে ঠিক করবে তারা কতটুকু করতে পারবে। এখানে লক্ষ্যমাত্রাটা অনেকটা ফ্লেক্সিবল, নমনীয়, দেশের সক্ষমতা অনুযায়ী। আর অংশগ্রহণ এখানে দেখো বিশ্বজনীন, কারণ 195টিরও বেশি দেশ এখানে অংশগ্রহণ করলো। আসলে এটাই ছিল দ্য প্যারিস এগ্রিমেন্টের একটা রিভলিউশন। কিয়োটো প্রোটোকল এক কথায় মৃত্যুবরণ করেছিল, কারণ সবাইকে একই সূত্রে বাঁধতে গিয়েছিল। সে প্যারিস কিন্তু বাঁচতে পারেনি, রাদা প্যারিস প্রোটোকল কিন্তু বেঁচে আছে। তার একটাই কারণ, তার ফ্লেক্সিবিলিটির জন্য। এখানে প্রতিটি দেশের নিজের রাস্তায় হাঁটার একটা সুযোগ দিয়েছে এই প্যারিস এগ্রিমেন্ট। এবারে আমরা এখানে দেখব একটা স্প্রিং বা একটা কয়েলের তোমাদের সামনে রেখেছি। এটাই আসলে প্যারিস চুক্তির আসল একেবারে স্ট্রাকচার। একে বলা হয় এনডিসি, মানে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, জাতীয়ভাবে নির্ধারিত
অবদান। এটা কাজ করে 4টি ধাপে, বারবার বারবার ঘুরে ঘুরে, ঠিক যেন একটি কয়েলের মতো কাজ করে। প্রথম ধাপ দেখো, এনডিসি জমা দাও, সরি নিচেরটা হবে, আমি ভুলে, এনডিসি জমা দাও বা সাবমিট এনডিসি। মানে কি, প্রতিটি দেশ নিজে ঠিক করে তাদের জাতীয় জলবায়ু কর্ম পরিকল্পনা তারা পেশ করবে। যেমন ভারত বলল, আমরা 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল পাওয়ার বা নব আয়নযোগ্য শক্তি স্থাপন করব। সো তারা একটা প্রতিশ্রুতি দিয়ে তারা একটা পরিকল্পনা দিল। তো দিস ইজ কল্ড এনডিসি জমা দেওয়া, অর্থাৎ বলা যায় যে তারা তাদের পরিকল্পনা জমা দিল। দ্বিতীয় ধাপ হলো ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বাস্তবায়ন করা। তো 5 বছরের সক্রিয় নীতিকাল থাকবে এবং সেখানে তারা আইন পাশ করবে, বিনিয়োগ করবে, কার্যক্রম চালাবে। এবারে তৃতীয় ধাপটা কি হচ্ছে, বা তৃতীয় ধাপটা হচ্ছে গ্লোবাল স্টক টেক বা বৈশ্বিক মূল্যায়ন। এবার এখানে সবাই মিলে দেখা হবে যে কে কতটুকু করলো, অর্থাৎ এরা কতটুকু পারছে কিনা, তো বৈশ্বিক লক্ষ্যের দিকে কতটুকু এগানো হলো, এটা 5 বছর ধরে মূল্যায়ন করা হবে। এবারে থাকলো শেষ ধাপ, যেটাকে আমরা বলছি উচ্চাকাঙ্ক্ষার বৃদ্ধি বা রাচেট আপ। সো মূল্যায়নের ভিত্তিতে পরের বারের যে এনডিসি আরো শক্তিশালী, আরো বেটার করতে হবে, এটাই এখানে সমাপ্ত করা হবে। এখানে বলা হবে যে পিছিয়ে যাওয়া চলবে না, যতটুকু হয়েছে তার আরো প্রগতি চাই। আসলে এই যে পুরো স্প্রিং বা চক্রটাই প্যারিস চুক্তিকে একেবারে লাইভলি বা জীবন্ত করে রেখেছে। প্রতি 5 বছর পরে পৃথিবী আরেকটু সবুজ হচ্ছে কিনা, আরো সবুজ হোক, তার প্রতিশ্রুতি নেওয়া। তো দিস ইজ ট্রিমেন্ডাস। চলে আসবো তারপরে, এবার আসবো গ্লোবাল কম্পারিজন, অর্থাৎ বৈশ্বিক তুলনা ইন টার্মস অফ এনডিসি। ওকে, সো এবার দেখি পৃথিবীর 3টি বৃহত্তম অর্থনীতি। একদিকে রয়েছে ভারত, দ্বিতীয় রয়েছে মাঝখানে ইউনাইটেড স্টেটস এবং তৃতীয় রয়েছে চায়না বা চীন। তো তারা কি প্রতিশ্রুতি দিয়েছে বা তারা কি করছে? দেখো ভারতের কথায় আসি। তাদের লক্ষ্য হলো 2030 সালের মধ্যে জিডিপি নির্গমনের তীব্রতা 45% কমানো, মানে আর্থিক প্রবৃদ্ধির সাথে সমানুপাতে নির্গমন পলিউটেন্ট না বাড়িয়ে কার্বন দক্ষ উন্নয়ন করা। এছাড়া শক্তির ক্ষেত্রে তারা 2030-এর মধ্যে 50% অজীবাশ্ম জ্বালানি সক্ষমতা অর্জন করার কথা বলেছে এবং তাদের লক্ষ্য বা ভারতবর্ষের আমাদের লক্ষ্য হচ্ছে নেট জিরো করা 2070 সালের মধ্যে। এবার আসি ইউনাইটেড স্টেটসের, তাদের কি? তারা বলেছে 2005 সালের তুলনায় গ্রিনহাউস গ্যাস 50 থেকে 52% কমাবে 2030 সালের মধ্যে। এবারে তারপরে তারা বলেছে ক্লিন এনার্জি ট্রানজিশন, তার মানে পরিষ্কার জ্বালানিতে রূপান্তর করবে এবং তাদের নেট জিরো লক্ষ্যমাত্রা হচ্ছে 2050-এ। এবার চীনের কথায় আসি। চীন বলছে 2030 সালের আগেই কার্বন নির্গমন সর্বোচ্চ মাত্রায় পৌঁছে তারপরে তারা কমানো শুরু করবে। নিম্ন কার্বন এবং নবায়নযোগ্য শক্তিতে তারা বিশাল বিনিয়োগ করবে এবং তাদের নেট জিরো লক্ষ্য হচ্ছে 2060। তো লক্ষ্য করো, ভারতের নেট জিরো লক্ষ্য সবচেয়ে দেরিতে হচ্ছে। কেন? ভারত বলছে আমরা এখনো উন্নয়নশীল। অবশ্যই আমরা জানি ভারত উন্নয়নশীল, আমাদের বিদ্যুৎ দরকার, আমাদের খাবার দরকার, তাই একটু বেশি সময় চাই। আর সত্যি এটা তো কোনো একটা অপরাধমূলক কথা নয়, ন্যায্য কথা তাদের। অবশ্যই আমাদের ভারতবর্ষের উন্নতির প্রয়োজন আছে। এবারে চলে আসবো দ্য ইকুইটি প্রিন্সিপাল, সিবিডিআর বা সমতার নীতি। তো এখানে দাড়ি পাল্লাটার দিকে তাকাও এবং একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একদিকটা দেখো ঝুঁকে রয়েছে, মানে ভারী রয়েছে, আর অন্যদিকটা হালকা হয়ে আছে। আসলে এটাই তো বাস্তবতা। মানে সিবিডিআর মানে কি জানো? কমন বাট
differentiated responsibilities। মানেটা কি? অভিন্ন, আলাদা কিন্তু বৈষম্যমূলক দায়িত্ব। মানে সবার কিন্তু আলাদা বলছি না, একই লক্ষ্যটা একই, বাট ওয়েটা ডিফারেন্ট, তাই না? সো দেখো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সবার জন্য কিন্তু আলাদা হয়। আলাদা হয় কি না, জলবায়ু পরিবর্তন সবাই আমরা ফেস করি। আসলে তো আমরা একটাই পৃথিবীতে থাকি, তার মানে এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন শুধু একটা দেশ ফিল করবে আর একটা দেশ করবে না তা তো নয়, অবশ্যই সবাই করবে। তো সবাই এক বায়ুমণ্ডলে আমরা বাস করি, তাই সবাইকে কিছু না কিছু তো অবশ্যই সাফার করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। কিন্তু দায়িত্বটা দেখো একটু আলাদা আলাদা হয়ে থাকে। যেমন উন্নত দেশগুলো, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, গত 200 বছর ধরে কয়লা তেল পুড়িয়ে তারা শিল্পায়ন করেছে। তারাই বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছেড়েছে। তারা বেশি সক্ষমও, তাই তাদের বাধ্যতামূলকভাবে অর্থ ও প্রযুক্তি দিতে হবে। এর উন্নয়নশীল দেশ যেমন ধরো ভারত ভাবো, বাংলাদেশ, আফ্রিকা, তারা কিন্তু কম সমস্যা তৈরি করেছে কিন্তু ভুগেছে বেশি। তাদের উন্নয়নের এখন অধিকার তো আছেই অবশ্যই, তাই তাদের জন্য নমনীয় সময়সীমা করতেই হবে এবং অবশ্যই এই সমস্ত দেশগুলিকে সাহায্যেরও হাত বাড়িয়ে দিতে হবে। সো এই যে মাঝখানে এই যে আমরা ব্রিজ বলছি, ফাইন্যান্স ব্রিজ বা অর্থায়নের সেতু, এটা কিন্তু দুই পক্ষকে হেল্প করতে হবে, অর্থাৎ রিচ কান্ট্রিগুলোকে ফিনান্সিয়ালি হেল্প করতে হবে এই ডেভেলপিং নেশনগুলিকে। ওকে, নাও নেক্সট চলে আসবো। বেশ, একটা কথা আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। আসলে এখানে আমরা দেখব যে ভালো ইচ্ছা থাকলেই যে কাজ হবে তা নয়, আসলে সেখানে টাকাটাও প্রয়োজন। আসলে এটাই জলবায়ু অর্থায়নের গল্প, দ্যাট মিন ফাইন্যান্সিয়াল ফানেল বা অর্থায়নের ফানেল। সে বাম দিকে দেখো, এই যে চুঙিটার মতো দেখো, এখান থেকে অর্থ ঢুকছে আর ডান দিক দিয়ে ওই অর্থটা বড় একটা ইম্প্যাক্ট হয়ে পরিবেশের ভালো কিছু করে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ দ্য এন্টারিং পোর্শন ইজ স্মলার দ্যান দ্য কামিং আউট অর দ্য আউটকাম ইজ বিগার, তাই না? সো মূল লক্ষ্য হচ্ছে COP29 এ নেওয়া NCGQ সিদ্ধান্ত অনুযায়ী 2035 সালের মধ্যে উন্নত দেশগুলি থেকে উন্নয়নশীল দেশগুলির জন্য বার্ষিক $300 মিলিয়ন আসতে দিতে হবে। সরকারি ও বেসরকারি মিলিয়ে 2035 সালের মধ্যে বার্ষিক $1.3 ট্রিলিয়ন, এই সংখ্যাটা ভাবো একবার, $1.3 ট্রিলিয়ন, কত কোটি টাকা প্রতি বছর। গ্রিন ক্লাইমেট ফান্ড, সব থেকে বড় বিষয়টা প্রয়োজন এই গ্রিন ক্লাইমেট ফান্ড। 1, 2, 3 গ্রিন ক্লাইমেট ফান্ডটা কি? এই বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু তহবিল, উন্নত দেশের টাকা এখানে জমা হয় এই GCFA গ্রিন ক্লাইমেট ফান্ডে। তারপর উন্নয়নশীল দেশের প্রশমন ও অভিযোজনের প্রকল্পে এই সমস্ত টাকাগুলি যায়। কিন্তু সমস্যাটা কি? আগের প্রতিশ্রুতি ছিল $100 মিলিয়ন, সেটাই এখনো পুরোপুরি আসেনি। বিশেষ করে এটা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর কিন্তু অনেক ক্ষোভ রয়েছে। তো আমরা যদি নিজেরাই এগিয়ে না আসি আর্থিক দিক থেকে, তাহলে কি করে হবে? তো এটা কিন্তু একটা বড় আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, যেটা এখনো অবধি ওই কৃত রয়েছে। এবার চলে আসবো, একটু দেখা যাক জুমিং ইন ইন্ডিয়াস ক্লাইমেট কমিটমেন্ট। আমরা এবারে আসবো ভারতের কি কি কমিটমেন্ট তারা করেছে, কি কি লক্ষ্য তারা রেখেছে। যেমন অবশ্যই ফার্স্ট পোর্শনটাকে দেখে নাও। সরি, এই যে নেট জিরো বাই 2070,
এটা ভারতের সবচেয়ে মেজর ঘোষণা সব থেকে বড় ঘোষণা হচ্ছে 2070-এর মধ্যে নেট জিরো করতে হবে। ভারত কার্বন নিরপেক্ষ হবে, মানে যতটুকু কার্বন ডাই অক্সাইড ছাড়বে তারা ততটুকু শোষণও করে নেবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি তারা বজায় রেখে এগোবে 2070-এর মধ্যে। এবং সেকেন্ড যেটা হচ্ছে 500 গিগাওয়াট নব আয়নযুক্ত শক্তি 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক তারা সৌর বায়ু বা সোলার থেকে এবং অন্যান্য পরিষ্কার উৎস থেকে আনবে। এটা কিন্তু বিশাল লক্ষ্য, আমরা 2030-এর দিকে এগিয়ে চলেছি। এবার আসবো 50% এনার্জি, দ্যাট মিন পরিষ্কার শক্তি। 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 50% আসবে নবায়নযোগ্য উৎস থেকে। এই আসবো 2005 সালের তুলনায় জিডিপি এর প্রতি একক নির্গমন যেটা খুব বেশি না করে 45%-এ নিয়ে আসা। কার্বন সিঙ্ক, অতিরিক্ত বনভূমির মাধ্যমে গাছপালা বেশি করে লাগিয়ে 2.5 থেকে 3 বিলিয়ন টন কার্বন শোষণ করার একটা পরিকল্পনা চলছে। অর্থাৎ গাছ লাগিয়েই বায়ুটাকে আমরা পরিষ্কার করতে পারি। সময় রাখো, ভারত যখন এই প্রতিশ্রুতি দিয়েছে তখনও কোটি কোটি মানুষ কিন্তু দেখো বিদ্যুৎ পাচ্ছে না। তাই উন্নয়ন আর পরিবেশ দুটো একসাথে সামলানো আমাদের দেশের মতো দেশ অর্থাৎ ভারতবর্ষের কিন্তু অনেকটা বড় চ্যালেঞ্জ রয়েছে। এবার আসবো, প্রতিশ্রুতি দেওয়া তো সহজ, কিন্তু পালন করা কতটা কঠিন, আর এক্ষেত্রে ভারত কতটুকু এগিয়েছে তার আমরা ড্যাশবোর্ডটা দেখব। প্রথমে যদি আসি মেট্রিক 1-এ, অজীবাশ্ম জ্বালানি সক্ষমতা নিয়ে আসি বা নন ফুসেল ক্যাপাসিটি নিয়ে আসি। লক্ষ্যমাত্রায় 50% ইতিমধ্যেই যদি দেখি প্রায় শেষ পর্যন্ত পৌঁছে গেছে সময়সীমা। জুন 2025-এর মধ্যে আমরা দেখেছি 256 গিগাওয়াট অলরেডি তারা স্থাপিত করেছে, লক্ষ্যমাত্রায় 50% প্রায়, এবং এটা নির্ধারিত সময়ের 5 বছর আগে অর্জিত হয়েছে। সত্যি এটা এই যে 50% যে এই যে সৃষ্টি করা 256 গিগাওয়াট, দিস ইজ ট্রিমেন্ডাস, সত্যি অসাধারণ। এবার আসো মেট্রিক 2 নিয়ে, নির্গমনের তীব্রতা। আমরা যদি দেখি গ্যাজেটে বলা হয়েছিল বলা হয়েছিল 45%, ইয়েস 36% অর 45%, মানে 2005-এর তুলনায় ইতিমধ্যে 36%-এরও বেশি নির্গমন কমানো হয়েছে। তো আর লক্ষ্য ছিল 2030-এর মধ্যে 45% করা। তো 2026-এ আমরা দাঁড়িয়েছি 25-এর শেষ গোড়ায়। তো এই যে 36% আমরা কমিয়ে ফেলেছি নির্গমন, আর তো 9% মাত্র। তো আমার মনে হয় এইটাও আমরা ফুলফিল করে ফেলবো। মেট্রিক 3, কার্বন সিঙ্ক, বনভূমি সম্প্রসারণের জন্য 2 বিলিয়নেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। পুরো এই যদি ভালো করে দেখো স্লাইডটা, তাহলে দেখতে পাবে যে এটা শুধু পিকচার নয়, এই বিশেষ করে এই যে অংশগুলো দেখছো পিকচার বা ছবি নয়, রাদার এই 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 ছবি শুধু ভারতের বাস্তব অর্জন। এই যে নাম্বার 1, 2, 3, অন্যান্য দেশ যেখানে পিছিয়ে রয়েছে ভারতবর্ষ কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের সবার গর্ব হওয়া উচিত, তাই না? বিশ্বের অন্যতম বড় অর্থনীতি হয়েও ভারত তার জলবায়ু প্রতিশ্রুতি পালনে বিশ্বে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। চলে আসবো পরবর্তী অংশে, বর্তমানে যে রিসেন্ট গ্লোবাল মাইলস্টোনগুলো অ্যাচিভ করা হয়েছে সেগুলো নিয়ে। প্যারিস চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এই চুক্তির স্বাক্ষরের পরেও তারা কিন্তু কাজ থেমে থাকেনি বা রাখেনি। প্রতি বছর সিওপি সম্মেলনে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং 3টি সাম্প্রতিক মাইল ফলক দেখে আমরা এখানে তার চিহ্নিতকরণ করতে পারবো। যেমন প্রথমে হয়েছিল সিওপি 28 রাদার ইউএইতে, সিওপি 28-এ ইউএইতে 2023 সালে। এখানে হলো ঐতিহাসিক ইউএই কনসেনসাস। 2030 সালের মধ্যে বৈশ্বিক নবায়নযুক্ত শক্তি ক্ষমতা 3 গুণ এবং শক্তি দক্ষতা দ্বিগুণ করার চুক্তি। প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার কথাও বলা হলো এই সিওপি 28-এ। তারপর আসবো সিওপি 29। ওকে, 2024-এ
আজারবাইজান, এখানে হলো এনসিকিউজি গ্রহণ, পুরনো 100 বিলিয়নের লক্ষ্য বাতিল করে নতুন লক্ষ্য ধরা হলো 1.3 ট্রিলিয়ন ডলার। তো এটা বড় পদক্ষেপ ছিল, কারণ বাস্তব প্রয়োজন আর পুরনো প্রতিশ্রুতির মধ্যে ফাঁক ছিল বিশাল, আকাশ পাতাল। COP30 ব্রাজিলে হয়েছিল নভেম্বরে 2025-এ। তো এটা অনুষ্ঠিত হলো অ্যামাজন বনের কাছে বেলেম শহরে। দেখো, একটু ভালো করে দেখো, এটা কি সত্যি কাকতালীয়, নাকি ইচ্ছাকৃতভাবে বনের মধ্যে রেখে বলা হচ্ছে প্রকৃতি রক্ষায় আমাদের অগ্রাধিকার? এখানে বৈশ্বিক অভিযোজন সূচক গ্রহণ এবং জীবাশ্ম জ্বালানি হ্রাসের স্বেচ্ছাসেবী রোডম্যাপ তারাই আনতে পারবে, তারাই ব্যবহার করতে পারবে। এবার আসবো উচ্চাকাঙ্ক্ষার মধ্যে, যেমন এই পজিটিভিটির মধ্যেও কিছু আমাদের লুপহোল বা ঘাটতিও রয়েছে। তো এতক্ষণ খুব ভালো ভালো কথাগুলি বললাম এই বিশেষ চুক্তি নিয়ে। এবার একটা কঠিন সত্যিটা বলার চেষ্টা করা যাক। বাম দিকে থার্মোমিটারটাকে লক্ষ্য রাখো, সবুজ লাইনটা হলো প্যারিসের লক্ষ্য, যেটা হচ্ছে 1.5 ডিগ্রি করা, আর লাল তীরটা হলো বর্তমান বাস্তবতা, যেখানে 2-এর নিচে 2-এর কথা 2.4 থেকে 2.8-এ চলছে। মানে কি? মানে হলো বিশ্বের সব দেশ এখন যে এনডিসি জমা দিয়েছে সেগুলো সব ঠিকঠাক পালন করা হচ্ছে না, কারণ পালন করলেও পৃথিবী 1.5 ডিগ্রির লক্ষ্য থেকে অনেক দূরে থেকে যাবে। তা এটাই হলো অ্যাম্বিশন গ্যাপ, যেটাই হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি। অর্থাৎ সতর্কবার্তা দেখাচ্ছে, বলা হচ্ছে যে প্যারিস চুক্তির বড় দুর্বলতা হলো এনডিসি লক্ষ্যগুলো ঠিক করতে নন বাইন্ডিং, মানে লক্ষ্যমাত্রা পূরণ না করলে কোনো আইনি শাস্তি নেই। এই দেশগুলো দুর্বল লক্ষ্য ঠিক করতে পারে, কেউ জরিমানা করবে না, এইসব বিষয় রয়েছে। তো তাহলে প্রশ্ন হলো, প্যারিস চুক্তি কি ব্যর্থ, না বর্তমান প্রতিশ্রুতি যথেষ্ট নয়, নাকি আরো বেশি কিছু করতে হবে? তো সেটা নিয়ে একদম আমরা যদি চেষ্টা করি যে লক্ষ্য পূরণ হচ্ছে না কেন, সেটা খুঁজে বার করবো। তো এখানে আমরা দেখবো যে কেন হচ্ছে, 3টি বড় কাঠামো বা 3টি বড় বাধার কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে অপর্যাপ্ত অর্থায়ন, অর্থাৎ ফাইন্যান্স সঠিক করে হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে অ্যাডাপ্টেশনের ঘাটতি, আর তৃতীয় হচ্ছে আমাদের দেশগুলি অতিরিক্ত পরিমাণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ধারিত হয়ে বসে রয়েছে। তারপরে চলে আসবো ব্যালেন্সিং অ্যাম্বিশন অ্যান্ড ইকুইটি, অর্থাৎ সংশ্লেষণ। যেমন সমস্যা অনেক, কিন্তু সমাধানের পথও অনেক। এই 3টি গিয়ার বা এই 3টি চাকা ভালো করে দেখো, এগুলো একসাথে ঘুরলেই 1.5 ডিগ্রির লক্ষ্য সম্ভব অ্যাচিভ করা। প্রথম গিয়ার ইকুইটি বা সমতা, উইথ দ্য হেল্প অফ CBDR। উন্নত দেশগুলো যদি ঐতিহাসিক দায়িত্ব স্বীকার করে, তাহলে উন্নয়নশীল দেশের বিশ্বাস তৈরি হয়। বিশ্বাস না থাকলে আমরা জানি সহযোগিতাও সম্ভব নয়। সেকেন্ড, NCDQ ফাইন্যান্স বা অর্থায়ন। সমতা থেকে যেমন বিশ্বাস তৈরি হয়, ঠিক তেমনি করে এটাই ভাবতে হবে যে আমরা উন্নয়নশীল দেশ, আমাদের অর্থের প্রয়োজন উন্নত দেশগুলি থেকে। তো তখনই উন্নত থেকে উন্নয়নশীল দেশগুলির পুঁজির প্রবাহ শুরু হবে, কারণ তারা ফিল করলেই তারা তখন পারবে। এবার তৃতীয়, এনহ্যান্সড এনডিসিস বা উন্নত প্রতিশ্রুতি। অর্থায়ন পেলে উন্নয়নশীল দেশগুলো আরো উচ্চাকাঙ্ক্ষী হবে, এনডিসি দিতে পারবে। বেশি অর্থায়ন মানে বেশি প্রশমন সম্ভব। তো এখানে আমরা রোড ম্যাপটা দেখে নেব এবং তারপর আজকের আলোচনার সমাপ্তিতে যাব। তো এখানে পুরো এই যে আলোচনা করলাম, সব কথা, ভবিষ্যতের বিষয়গুলো, এই সব কিছু, এই 3টি যে তীরওয়ালা ধাপ আমরা পেলাম, এবার এখানে আসছে 3টি তীরওয়ালা পরপর ধাপ। এগুলো আগামী দশকের বৈশ্বিক জলবায়ু এজেন্ডা কি হতে পারে, কি করা যেতে পারে। যেমন হচ্ছে 2030-এর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করতে হবে, দ্যাট মিন এনডিসি জমা দিতে হবে। তারপরে অর্থায়ন স্কেল, ফাইন্যান্স স্কেল হবে। তারপরে অবভিয়াসলি থার্ড, শেষ যেটা হচ্ছে অ্যাক্সেলারেট ট্রানজিশন, বৈশ্বিক নবায়নযোগ্য
শক্তি 3 গুণ করতে হবে, আর জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করতে হবে। বন সংরক্ষণ সহ প্রাকৃতিক ভিত্তিক সমাধান সম্প্রসারিত করতে হবে। আরো একটি অভিন্ন ভবিষ্যতের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। তাই কি বন্ধুরা, জলবায়ু পরিবর্তন কোনো দূরের সমস্যা নয়, আমাদেরই সমস্যা। তো যেমন হচ্ছে বালুরঘাটের অসময়ের বন্যা, পশ্চিমবঙ্গের তীব্র গরম, কোচবিহারে বড় বড় বিশাল ঝড়, এগুলো সব জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্যারিস চুক্তি বা প্যারিস এগ্রিমেন্ট হলো সেই প্রভাব ঠেকানোর এক কৌশল মাত্র। তো তোমরাই ঠিক করবে তোমরা কি করবে। ওকে, এই পরিবর্তনটাকে রুখবে নাকি তোমরাও গড্ডালিকা প্রবাহ হয়ে যাবে। সো এটুকুই আজকের আলোচনা। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। অসুবিধা হলে অবশ্যই জানিও কমেন্ট করে।